দেবানন্দ। হ্যাঁ হ্যাঁ, বলুন গুরুদেব। সকাল থেকে হেঁটে হেঁটে এখন তো সন্ধ্যা হয়ে গেল। এখন কোথাও গিয়ে একটু বিশ্রাম করতে হবে। ঠিক আছে গুরুদেব, কিন্তু এই জঙ্গলে বিশ্রাম করা তো সুরক্ষিত নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখানে সুরক্ষিত জায়গা নয়। চলো কারুর বাড়িতে যাই আর সেখানে গিয়ে বিশ্রাম করি। এই বলে গুরু শিষ্য হাঁটতে শুরু করে। গুরুদেব, এখন আমরা জঙ্গল থেকে অনেক দূরে চলে এসেছি। ওই দেখুন, একটা বাড়ি দেখা যাচ্ছে। চলুন যাই। হ্যাঁ পুত্র, এটাই ঠিক হবে। চলো যাই। গুরুদেব, এ তো অনেক বড় বাগান, আর এই বাগানের মধ্যে একটা ভাঙাচোরা বাড়ি। নিশ্চয়ই কোনো গরিব মানুষের বাড়ি। গুরুদেব মুচকি হাসল। শিষ্য, এখন খুব তেষ্টা পেয়েছে। চলো ওই বাড়িতে যাই আর একটু জল চেয়ে খাই। তাই বাড়ির কাছে গিয়ে গুরুদেব দরজায় ঘা দিল। কিছুক্ষণ পর সেই ঘর থেকে একটা লোক বের হলো। সঙ্গে তার স্ত্রী এবং ছোট একটা ছেলে ছিল। মহাশয়, খাবার জন্য একটু জল পাওয়া যাবে? হ্যাঁ সাধু বাবা, অবশ্যই, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। সাধু বাবা জল খাওয়ার পর, আপনার বাগান তো অনেক বড়, কিন্তু এই বাগানে তো একটাও গাছপালা নেই। তাহলে আপনাদের খরচা চলে কিভাবে? সাধু বাবা, আমার কাছে একটা মোষ আছে। এই মোষটি অনেক দুধ দেয়, আর সেই দুধ বিক্রি করে কোনো রকমে আমাদের চলে। এইভাবে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। মহাশয়, এখন তো রাত হয়ে গেছে। কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে গেল, বুঝতেই পারলাম না। যদি আপনার কোনো অসুবিধা না হয়, আমরা দুজনে আজকে রাত্রেবেলা আপনার এখানেই থেকে যাই, আর সকাল হলেই এখান থেকে চলে যাব। সাধু বাবা, আপনার মতো জ্ঞানী লোক যদি আমার বাড়িতে থাকে তাহলে আমি খুব খুশি হব। এরপর গুরু শিষ্য ওই বাড়িতেই থেকে গেলেন এবং রাত্রেবেলা দুজনকে একটা কামরায় ঘুমোতে দিল। কিছু সময় পর যখন অর্ধেক রাত হয়েছে, সাধু বাবা দেখল সবাই ঘুমোচ্ছে। তখন শিষ্যকে বলল, ওঠো পুত্র, এখন আমাদের দুজনকে এখান থেকে যেতে হবে। আর এই ব্যক্তির মোষকেও আমাদের সঙ্গে নিয়ে নাও। অনেক দূরে কোথাও ছেড়ে দেব। দেবানন্দ মনে মনে ভাবল, আচ্ছা, গুরুদেব এইরকম বলছে কেন? গুরুদেব পাগল টাগল হয়ে গেল না তো? সে বুঝতে পারছিল না গুরুদেব এই গরিব মানুষের সঙ্গে এরকম কেন করছিল। কেননা ওই একমাত্রই মোষের দ্বারা ওই গরিব মানুষের সংসার চলতো, আর দুধ বিক্রি করে সে পরিবারের সংসার খরচা চালাতো। গুরুদেব, আমাকে ক্ষমা করুন, কিন্তু এই গরিব মানুষের সঙ্গে এরকম করা তো অন্যায় হবে। পুত্র, তুমি আমার শিষ্য, তোমাকে আমার কথা মানতে হবে। প্রশ্ন করার জন্যে এটা সঠিক সময় নয়। ঠিক আছে গুরুদেব, আপনি যা আজ্ঞা করেন। তখন গুরু আর শিষ্য বাইরে বের হয় এবং ওই গরিব মানুষের মোষটাকে সঙ্গে নিয়ে হাঁটতে শুরু করে। গুরুদেব, এখন তো আমরা ওই ব্যক্তির ঘর থেকে অনেক দূরে চলে এসেছি। এখন এই মোষের কি করব? পুত্র, এখন এই মোষকে এখানেই ছেড়ে দাও, আর চলো আমরা নিজের ঘরের দিকে যাই। গুরু এবং শিষ্য ওই মোষটিকে এমন এক জায়গায় ছেড়ে দিল যেখান থেকে ওই মোষ ফিরে আর ওই ব্যক্তির কাছে যেতে পারবে না, আর ওই ব্যক্তিও মোষটিকে কোনোদিনও খুঁজে পাবে না। শিষ্য কিছুতেই বুঝতে পারছিল না যে গুরুদেব ওই গরিব মানুষটার সঙ্গে এরকম কেন করলো। এদিকে ওই গরিব মানুষ রাত্রেবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখল। আমি তোমাকে জাদুর বরদান দিচ্ছি। আজ থেকে তোমার জীবন পাল্টে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে, তুমি বড়লোক হয়ে যাবে। সকালবেলা উঠে, কই গো, শুনছো? ওঠো, আমাদের ঘরে সাধু বাবা রূপে ভগবান এসেছে। আমি স্বপ্নে দেখেছি সাধু বাবা আমাকে জাদুর বরদান দিয়েছে। আজ থেকে আমরা খুব বড় লোক হয়ে যাব। ওঠো, চলো সাধু বাবার পায়ে জড়িয়ে ধরি এবং ওনার সেবা করি। এই রকম বলে দুই স্বামী স্ত্রী সাধু বাবার কাছে আসে, যেখানে সাধু বাবা এবং তার শিষ্য দুজনকেই শুতে দিয়েছিল, কিন্তু তারা সেখানে কারুকে দেখতে পেল না। এই দেখো, মনে হচ্ছে আমরা দুজন সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি করেছি। সাধু মহারাজেরা ভোর 4টের সময় উঠে পড়ে, আর এখন তো 6টা বাজে। মনে হচ্ছে সাধু বাবা স্নান করতে চলে গিয়েছে। এই বলে দুজনে বাইরে আসে এবং দেখে আরে, সাধু বাবা তো নেই, আর ওনার শিষ্য নেই, আর আমার মোষটাও তো নেই। তাহলে আমার মোষটা কোথায় চলে গেল? তারপর দেখতে দেখতে 10 বছর কেটে গেল। এদিকে গুরুদেবও দেহত্যাগ করেছেন। শিষ্য একটা গাছের তলায় বসে ধ্যান করছিল। 10 বছর হয়ে গিয়েছিল,
কিন্তু তবুও শিষ্যর মনে ওই একটাই প্রশ্ন ছিল, কেন গুরুদেব 10 বছর আগে ওই গরিব মানুষের সঙ্গে এরকম ব্যবহার করেছিল। 10 বছর কেটে গেল, ওই গরিব মানুষের সঙ্গে একবার দেখা করে আসি। 10 বছর আগে গুরুদেব ওই গরিব মানুষটার মোষকে অনেক দূরে ছেড়ে দিয়েছিল। কি জানি বেচারারা এখন কি অবস্থায় আছে। যাই, কিছু পয়সা কড়ি দিয়ে সাহায্য করে আসি, তাহলে ওনাদের জীবন কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে। এই ভেবে শিষ্য ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে চলে যায়। যখন ওই স্থানে পৌঁছলো তখন এই দৃশ্য দেখে সে তো অবাক হয়ে যায়। 10 বছরে এত কিছু পাল্টে গেছে। এই বাগানে অনেক বড় বড় গাছ হয়েছে, আর গাছে অনেক ফল হয়েছে। ভাঙাচোরা ঘরের জায়গায় অনেক বড় এবং সুন্দর বাড়ি তৈরি হয়েছে। এটা হতে পারে যে ওই মোষ চলে যাওয়ার পর ওই গরিব মানুষটি মনের দুঃখে সব কিছু বেচে দিয়ে এখান থেকে অন্য কোথাও চলে গিয়েছে। হায় 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 হায়, গুরুদেব কতই না অন্যায় করেছিলে ওই গরিব মানুষটির সঙ্গে। শিষ্য সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন হঠাৎ করে ওই ব্যক্তির উপর তার চোখ পড়ল। তখন শিষ্য ওই ব্যক্তির কাছে গেল এবং বলল, হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না। 10 বছর আগে আমি এবং আমার গুরুদেব আপনার এই বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আমি কি আপনাদের ভুলে যেতে পারি মহারাজ? সেই দিন আপনারা না বলেই এখান থেকে চলে গিয়েছিলেন, আর ওই দিন আমার মোষটাও কি জানি কোথায় চলে গেল, আজও পর্যন্ত ফেরত এলো না। কিছু মাস ধরে আমি খুব সমস্যার মধ্যে ছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এখন কি করি, কিভাবে সংসার খরচা চালাবো। কিন্তু বাঁচার জন্য কিছু না কিছু তো করতেই হবে। তাই বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করতে শুরু করলাম। কাঠ বিক্রি করে যা ইনকাম হতো তা অল্প অল্প করে আমি জমাতে শুরু করলাম, আর ওই জমানো টাকা থেকে আমি আমার জমিতে ফসল ফলাতে শুরু করলাম। গুরুকৃপায় ফসল খুবই ভালো হলো। সেই ফসল বিক্রি করে কিছু টাকা আয় হলো, আর সেই টাকা নিয়ে আমার জমিতে আমি বিভিন্ন ফলের গাছ লাগালাম, আর সেই গাছে অনেক ফল হলো। আর এখন আমি এই নগরের সব থেকে বড় ফল বিক্রেতা। এখন আমার কাছে ধন দৌলত সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আছে। কিন্তু এই রকম কখনোই হতো না যদি ওই মোষটি এখান থেকে চলে না যেত। কেননা ওই মোষের জন্য আমি অন্য কোনো কাজ করতে চাইতাম না। মোষটা যাওয়ার পর আমি ইনকাম করার জন্যে অন্য রাস্তা বেছে নিলাম, যার দ্বারা আমি অনেক টাকা ইনকাম করলাম, আর এখন ইনকামও করছি। এখন আমি আমার জীবনে খুব খুশি এবং আমার পরিবারও খুব খুশি। কিন্তু এই কাজ আপনি তো এর আগেও করতে পারতেন না? হ্যাঁ, করতে পারতাম, কিন্তু ওই সময় আমার জীবন বিনা কষ্ট করেই চলছিল। এই জন্যেই কখনো আমার মনে হয়নি যে আমি অন্য কোনো কাজ করতে পারবো। এই কারণে আমি কোনো কাজ করতে চাইতাম না। কিন্তু মোষটা চলে যাওয়ার পর সমস্যা অনেক বেড়ে গেল। খুব কষ্টের দিন চলে এলো, কেননা ওই মোষের দুধ বিক্রি করে আমার সংসার খরচা চলতো। কিন্তু ভগবানের কাছে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরও অনেক রাস্তা খুলে দেয় ভগবান। বাস শুধু সেই রাস্তা থেকে চলার ক্ষমতা জোগাড় করতে হয়। আপনি ঠিকই বলেছেন। কখনো যদি কোনো দিন কোনো বিপদ আমাদের সামনে আসে, তো ওই বিপদে আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। হ্যাঁ, শুধু পার্থক্য এটাই, কিছু লোক ওই বিপদ থেকে কিছু শিক্ষা নিয়ে নতুন কিছু করতে শুরু করে আর অনেক উন্নতি করে, আর কিছু লোক বিপদে পড়ে হেরে গিয়ে বরবাদ হয়ে যায়। কিন্তু মহাশয়, বরবাদ তো সেই হয় যে পরিশ্রম করতে চায় না এবং নিজের বিপদে নিজেই পড়ে থাকে, আর ভগবানকে আর নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। আপনি একদম ঠিক বলেছেন। যখন ওই মোষটি আমাদের ঘর থেকে চলে যায় তখন আমার পরিবার একটা অন্যের দানার জন্য হাহাকার করতে থাকে। কিছুদিন আমরা না খেয়েই কাটিয়ে দেই, কিন্তু কথায় আছে না, যখন জীবন সংকটে পড়ে যায় তখন মানুষ যতই দুর্বল হোক না কেন তার কাজ করার ক্ষমতা আগের থেকে অনেক গুণ বেড়ে যায়। আমার সঙ্গে সেটাই হয়েছে। কেননা যখন নিজের উপর কোনো বিপদ আপদ এসে পড়ে তখন সবসময় অন্যের সাহায্য পাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তাই আমি ওই দিন প্রতিজ্ঞা নিলাম যে আমার পরিবারকে আমি এই অবস্থা থেকে বার করবই। তখন আমার বুদ্ধিকে আমি কাজে লাগালাম এবং বুদ্ধি আর শক্তির দ্বারায় আমি খুব পরিশ্রম করলাম। তার পরিণাম এখন আপনার সামনে। আপনার এই কথা শুনে আমি খুব খুশি হলাম। সত্যি প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু গুণ অবশ্যই থাকে।
প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধি আছে, শক্তি আছে, যে সেই বুদ্ধি এবং শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করতে পারে। আপনি একদম ঠিকই বলেছেন। যখন আমি হাঁটতে শুরু করি এবং অসহায় হয়ে পড়ি, তখন আমার অন্তরাত্মা আমাকে বলে, হেরে যেও না, তোমাকে জিততেই হবে। এই কাজটি হবে না, কেন হবে না? এই কাজটি অবশ্যই তোমাকে করতে হবে, তুমি হেরে যেও না। খুব ভালো। পরিশ্রম করে কেউ মরে না, মরে তো তারাই যারা কুড়েমি করে বিছানায় শুয়ে পড়ে থাকে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর জাগলেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। মানুষের জীবনে দুঃখ আসে মানুষকে বদলানোর জন্যে, এই জন্যে দুঃখ দেখে কোনো মানুষকে ভেঙে পড়তে নেই। কর্মই সফলতার মূল চাবিকাঠি, কিন্তু কর্ম ভালো হতে হবে। শিষ্য এখন সব কিছু বুঝতে পেরে গিয়েছিল। 10 বছর আগের প্রশ্নের উত্তর এখন সে পেয়ে গিয়েছিল। শেষে এটা বুঝতে পেরেছিল গুরুদেব ওই দিন এইরকম কেন করেছিল। শিষ্য এটা বুঝতে পেরেছিল যে মানুষের জন্যে জাদুর বরদান হচ্ছে তার ধৈর্য, কাজ করার ইচ্ছাশক্তি এবং একাগ্রতা।